একবার বলেছি না যে ভালোবাসতে সৌন্দর্যের প্রয়োজন হয় না। মাথা নিচু রেখেই শুধু এক পলক তাকিয়ে বলল শ্রুতি। পার্থিব ঘাড় নিচু করে শ্রুতির মুখ দেখার চেষ্টা করল। তাহলে আমার বেলায় সেটা মানেন না কেন? আমি যে বলি আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি, সেটা মানেন না কেন? বারবার নিজের দোষ কেন খুঁজে বেড়ান? শ্রুতি উত্তর খুঁজছে, পাচ্ছে না। কি বলবে এখন? কি বলা উচিত? শ্রুতির মনে হলো সে নিজে একটা মাছ আর পার্থিবের কথা একটা জাল। জাল মাছকে আটকানোর চেষ্টা করছে। হয়তো আটকে গেছো। শ্রুতি ব্যস্ততা দেখিয়ে বলল, তাহলে আমরা আপার বাড়িতে যাচ্ছি, সেই কথাই ফাইনাল। বলেই চলে গেল। পার্থিব কিছুটা ভুরু উঁচিয়ে দেখতে লাগলো তার বোকা বইয়ের কৃত্রিম ব্যস্ততা। পার হলো আরো কিছুদিন। আজ 1 জুলাই, সন্ধ্যা 7টা। পার্থিব আজ আগেই বাসায় ফিরেছে কাজ সেরে। ফিরেছে বিকেলের দিকে। সারা বিকেল সবার সাথে কথা বলে এখন বসে আছে হামিমের ঘরে। উদ্দেশ্য ছিল বাচ্চাটার সাথে সময় কাটানো। তবে হামিম এখন গভীর ঘুমে মগ্ন। আজ সকাল থেকে শ্রুতিকে বেশ উৎফুল্ল দেখাচ্ছে। অন্যদিনের তুলনায় খোঁজ মেজাজে ঘুরছে সে। এর কারণ অবশ্য পার্থিব ধারণা করতে পারছে 3 তারিখ তারা বিভার বাড়িতে যাবে। সেই কারণে এত খুশি। ঘরে শ্রুতিকে ঢুকতে দেখা গেল। ঢুকেই বেশ আগ্রহ নিয়ে বলল, তবে শান্তভাবে, পার্থিব শুনুন, আমার মনে হয় যে মাহাথির ভাইয়ের সাথে আমার কথা বলা উচিত। হয়তো উনি জানেন না যে আমার আপার জন্মদিন। পরে উনি লজ্জা পাবে না বলুন? উনিও কিছু প্ল্যান করতে পারবে না তো? বলা উচিত। এখন বলবেন? হ্যাঁ, এখনই বলি, নাম্বার দিন। শ্রুতি নাম্বার নিল না। পার্থিবের ফোনে ফোন দিল। রিং হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম মাহাথির ভাই। শান্ত কণ্ঠ শ্রুতির। হঠাৎ করে ফোন দিয়ে এইভাবে বলায় মাহাথির বেশ অবাক হলো। এইভাবে ডাকার তার চেনা পরিচিত কেউ নেই। কেউ কি ফালতু মজা করছে? এমনিতেই তার মেজাজ আজ অতিরিক্ত খারাপ। অতিরিক্ত থেকে বেশি বোঝাতে কোনো শব্দ থাকলে সেই শব্দ সমান খারাপ। সে অল্পতেই রেগে যায়। এর উপর আজ কাজে ভুলের কারণে তার বস তাকে ছেড়েছে। তার উপর এই ফোন যেন আগুনে ঘি ঢালার কাজ করলো। কান থেকে ফোন নামিয়ে আবার দেখলো না, সেভ করা কোনো নাম্বার নয়। হ্যালো, কে বলছেন? আমি শ্রুতি বলছি। শ্রুতি নামটাও মাহাথিরের মস্তিষ্কে তেমনভাবে চেনে না। শ্রুতি আচমকা মনে পড়ে গেল পাঞ্জাবি ছেঁড়ার ঘটনা। বিভার বোন শ্রুতি, কিন্তু তাকে কেন ফোন দিয়েছে এই অসময়ে ভেবেই প্রশ্ন করল। হ্যাঁ বলো, কোনো দরকার? কণ্ঠে দায়সারা ভাব। আপনি কি ব্যস্ত? না, বলো কি বলবে? আসলে 3 তারিখ আপার জন্মদিন। ও আচ্ছা। আপনি কি জানতেন এই ব্যাপারে? না, জানতাম না। ও, এটাই জানাতে ফোন করলাম। আসলে ওই দিন আমরা আসছি। আচ্ছা। এতক্ষণ ধরে মনের মধ্যে উকি দেওয়া প্রশ্নটা করেই ফেলল শ্রুতি। আপনি কি বিরক্ত হলেন? হ্যাঁ হয়েছি। কাজের সময় ফোন দিলে বিরক্ত হয় বোধহয় উচিত। শ্রুতির মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। নিভিয়ে শান্ত কণ্ঠে বলল, আসলে আপার জন্মদিন জানানোর জন্যই ফোন করা, নয়তো বিরক্ত করতাম না। ভাবলাম জানলে হয়তো আপনি আপাকে কোনো গিফট দিতে পারেন, আপাও খুশি হবে। বিভা কিংবা বিভা জড়িত কিছুই মাহাথিরকে কোনো প্রভাবিত করে না। আর এই মেয়ে কিনা ফোন দিয়েছে বিভার জন্মদিন জানাতে। যেখানে বিভা কষ্ট পেলে মাহাথিরের মাঝে মধ্যে পৈশাচিক আনন্দ হয়, সেখানে সে করবে বিভাকে খুশি হাস্যকর। মাহাথির রাগের মাথায় কখনো চিন্তা করেনি অপর ব্যক্তিটি কি ভাবলো না ভাবলো। সবসময় তার যা মনে হয় তাই করে। এখন তার মনে হলো এই শ্রুতি মেয়েটাকে কষ্ট দেওয়া দরকার। গম্ভীর কণ্ঠে শুধুমাত্র বলল, শ্রুতি, তুমি হয়তো জানো না যে আমি বিভাকে তেমন পছন্দ করি না। বিয়ে হয়েছে তাই বউ, জাস্ট এতটুকুই আমাদের সম্পর্ক। হয়তো বিভা তোমাকে এই ব্যাপারে কিছু জানায়নি, তাই আমি জানালাম। ও কিংবা ও জড়িত কিছুই আমার উপর ইফেক্ট করে না। তাই ওর জন্মদিন জানলেও যা, না জানলেও তা। তবে এত কষ্ট করে ফোন দিয়েছো জন্য থ্যাংক ইউ। বাসে এসো, দেখা হবে। শ্রুতির মনে হলো তার খুশির বাগানের গাছগুলো হঠাৎ করে মরে গেল। গাছের পাতাগুলো ঝরে গেল। তার খুশির বাগান হয়ে গেল একদম নিষ্প্রাণ। সে যে কিছু বলবে তার শক্তিটুকু খুঁজে পেল না। কান থেকে ফোন নামিয়ে লাল রঙের চিহ্নে স্পর্শ করে বিচ্ছিন্ন করে দিল তারবিহীন যোগাযোগ। বিভা যেমন অল্পতে কাঁদে না, শ্রুতি তেমন ছোট ছোট ব্যাপারে চোখ ভরে ওঠে। আর এখানে তো বড় একটা ব্যাপার। শ্রুতি মাথা নিচু করে ফোন এগিয়ে দিল পার্থিবের দিকে। ঘর থেকে বের হতে নিলে পার্থিবের গম্ভীর কণ্ঠের ডাক শুনল। শ্রুতি। শ্রুতির পেছন ঘুরতে ইচ্ছে হলো না। ভীষণ লজ্জা লাগছে। এতক্ষণ যাবৎ সব কথা শুনেছে পার্থিব। ফোন ছিল লাউড স্পিকারে। শ্রুতির মনে হলো তার আপা পার্থিবের সামনে অনেক ছোট হয়ে গেল। চোখ ভরা পানি নিয়ে একবার তাকালো পার্থিবের দিকে। পার্থিবের গম্ভীর মুখের দিকে তাকিয়ে বলল, পার্থিব,
আজ গল্প করতে ইচ্ছে করছে না, ঘুম পাচ্ছে, একটু ঘুমাই। পার্থিব এগিয়ে গিয়ে শ্রুতির মাথায় হাত রাখল। বলার মতো কিছু পেল না। সে নিজেই কিছুই বুঝতে পারল না। সবসময় বলার প্রয়োজন হয় না। পার্থিবের কিছু না বলা ছাড়াও শুধু মাথায় হাত রাখাতেই শ্রুতি মনে হলো এর চেয়ে ভরসার কিছু হতে পারে না। তার যদি ভরসার জায়গা থাকে তার আপার কেন নেই? পার্থিব শ্রুতির অশ্রু ভেজা চেহারা নিজের চোখে বন্দি করতে করতে ভাবল, লাইফ এত কমপ্লিকেটেড কেন? মাহাতিরের অফিসের একটা ভালো নিয়ম আছে, যে আগে কাজ শেষ করবে চাইলে সে ম্যানেজারকে কাজ বুঝিয়ে দিয়ে বাসায় চলে যেতে পারে, তবে সন্ধ্যা 6টা পর্যন্ত থাকা আবশ্যক। মাহাতির আনাস প্রায় আগে কাজ শেষ করে চলে যায়, তবে মাহাতির এখন ইচ্ছে করে অতিরিক্ত সময় ধরে কাজ করে, আর আনাস করে কিছু কাজ জমা থাকার কারণে। অফিস বলতে গেলে প্রায় ফাঁকা। মাহাতির শ্রুতির ফোন কেটে দেওয়ার পরেই দেখতে পেল আনাস নিজের টেবিল ছেড়ে উঠে আসছে। চেহারায় বিরক্তি বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। কি সমস্যা? মাহাতির আনাসের প্রতিক্রিয়া দেখে প্রশ্ন করল। ফোনটা কার ছিল? বিভার ছোট বোনের। সিরিয়াসলি মাহাথির, তুই বিভার বোনকে এইসব বললি? হ্যাঁ তো। আমার জাস্ট তোকে কিচ্ছু বলার নাই। হ্যাঁ, ভেবেছি খালাম্মাকে হয়তো বলেছিস, তাই আসিনি। ভেবেছি জানার দরকার ওনার গুণধর ছেলের কাহিনী। কিন্তু তুই খুবই নিচু মন মানসিকতার একটা কাজ করে ফেললি। তুই তো ভাই, তুই তো এমন না। তুই বদরাগী, মেজাজি, জেদি, কিন্তু খারাপ তো নোস, তাই না? তাহলে এইসবের মানে কি বল? আনাসের কণ্ঠে হতাশায় ঠাঁই পাচ্ছে না। তোর এত খারাপ লাগার কি হলো? খারাপ লাগছে কারণ তুই একটা জঘন্য কাজ করেছিস। কোনো জঘন্য কাজ করিনি। বিভার বোন আমার ফোন দিল কেন? জাস্ট এতটুকুই। হ্যাঁ, ফোন দিবে না কেন তুই বল? তুই ওর বড় বোনের স্বামী, ফোন দিবে না? আর ফোন দিয়েছে বলে তুই নিজেদের ব্যাপারে ওকে জানিয়ে দিবি? এতটা অবুঝ তুই? হ্যাঁ, মিনিমাম সেন্সটুকু তোর নাই। কাপুরুষের মতো কাজ করলি তুই একটা। আনাস, ভালো লাগছে না। তোর এত কি যায় আসে আমার কাজকর্মে? মাহাতির কথায় আনাস নিভে গেল। এতক্ষণ জোরে জোরে কথার কারণে ঘেমে গেছে, হাঁপাচ্ছে। নিজেকে থামিয়ে শান্ত কণ্ঠে বলল, আমার কিচ্ছু যায় আসে না মাহাথির, কিন্তু তোর যাবে আসবে। যখন নিজের ভুলগুলো বুঝতে পারবি সেদিন তোরই সবচেয়ে বেশি যাবে আসবে। হ্যাঁ, মাথায় রাখি সেটা। আর আমার যায় আসে বলতে, আমার জীবনে কোনো বন্ধু কোনো কালই ছিল না। তুই প্রথম এবং তুই শেষ। তাই শুধু চেয়েছিলাম নিজের বন্ধুটা যাতে ভালো থাকে। হ্যাঁ, আর কিচ্ছু না। নিজেকে নিয়ে যাতে আর ছন্ন ছাড়া না থাকে। কারণ আমি জানি সে যতই উপরে উপরে রাত ঝাড়ুক, তার মন অনেক ভালো। কিন্তু তুই আজকে যা হচ্ছে, তোর মনটাও, ভাই আমার তোরে কিচ্ছু বলার নাই। জাস্ট কি বলবো আমি তোরে, নয়তো এমন নিচু কাজ তুই করতে পারতি না। তুই আসলেই জঘন্য। আনাস নিজের টেবিলে ফিরে নিমিষে কাগজপত্র গুছিয়ে ফেলল। ব্যাগ নিয়ে বের হতে নিবে তখনই মাহাতির ডাকল, কোথায় যাচ্ছিস? জাহান নামে। আমার তো একটা বউ আছে, সে আমার জন্য অপেক্ষা করছে। তার অপেক্ষা দীর্ঘ করাতে চাইছি না, তাই বাসায় যাচ্ছি। কোনো জঘন্য খারাপ মানুষের সাথে আপাতত আমার সময় কাটানোর কোনো ইচ্ছে নাই। মাহাতির বুড়ো কুচকে আনাচের কথা শুনল। আনাচের থেকে চোখ সরিয়ে নিজের ফোনের দিকে তাকালো, যেখানে উঠে আছে তার অতি পরিচিত এক নাম্বার, নিচে একটা সবুজ আর লাল চিহ্ন। মাহাতির ফোন কানে তুলল। মাহাতির বাইক চালাচ্ছে। তার মন ভীষণ খারাপ। সে নিজের উপর ভীষণ বিরক্ত অনুভব করছে। সে এমন কেন? তার কেন এত রাগ? কেন অন্যের পরিস্থিতি বুঝে সে রিয়াক্ট করে না? কেন নিজের দিকটাই শুধু বিবেচনা করে সে? কেনই বা এত রাগ হয় তার? যেখানে অপরপক্ষকে দোষী মনে হয় সে কেন আমি যা চাই তা সে করছে না। না, আর রাগ করা যাবে না, রাগ কমাতে হবে। সে আর কারোর উপর রাগ করবে না। না মানে না, এই প্রতিজ্ঞা সে আগেও করেছে, কিন্তু পূরণ করতে পারেনি। এইবার পূরণ করেই ছাড়বে। নিজেকে অনেক কিছু বুঝাচ্ছে মাহাতির, সাথে এটাও বুঝাচ্ছে যে বিভার ওপরও রাগ দেখাবে না, ওকে ইগনোর করবে। তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। মাহাতির বেশ অনুতপ্ত। মাঝে মধ্যে আমরা এমন সব খারাপ কাজ করে ফেলি যা করার পর শুধরে নেওয়ার কোনো সুযোগ থাকে না। মাহাতিরের মনে হলো সেও এই ধরনের কাজ করেছে। আনাস যাওয়ার পর ভীষণ অস্বস্তি হচ্ছিল আনাসের কথা ভেবে। তখন মনে হলো সত্যিই সে খুব নিচু একটা কাজ করেছে। এটা না করলেও হতো, কিন্তু এখন শুধরাবে কিভাবে? সাথে বন্ধুকেও কষ্ট দিল। তবে আনাসকে চেনে সে, কালই সে বকবক শুরু করবে। তাদের তো কতই এমন ঝগড়া হয়। বাজারে এসে থামলো মাহাতির। বিভা তখন ফোনে বলেছে যে বাসায় কিছুই নেই, শাকসবজি মাছ নিয়ে যেতে। মাহাতির বাজারে ঢুকলো। শাকসবজি দরদম করে মানিব্যাগ থেকে টাকা বের করে দিতে গিয়েও দিল না। শ্বাস ছেড়ে বলল, সবজি নিব না, রেখে দেন।
বলেই হাঁটা ধরে চলে গেল মাংসের দোকানে। শ্রুতি বলছিল ওরা পরশু আসবে, আসলে বিভাই বা কি রান্না করে দিবে সে ভাবনা থেকে কিছুই ভালো মন্দ বাজার করলো। সে আরেকবার নিজেকে ধিক্কার জানালো। সে বিয়ে করে নাই, খুশি থাকতে পারে, কিন্তু বিয়ে তো হয়েছে। সে খারাপ আছে বলে শ্রুতি ওর বোনের বাড়িতে আসবে না? তার নিজের ভাই বোন থাকলেও তো আসতো না? মাহাতির বাইকে উঠতে উঠতে নিজেকে বুঝালো এত বাজার সদাই হলো কেবল তার শ্রুতির প্রতি করা খারাপ ব্যবহারের সরি স্বরূপ। এরপর আর এই ব্যাপার নিয়ে ভাববে না সে। অতিরিক্ত ভেবে ফেলছে এই বিভা শ্রুতিকে নিয়ে। এছাড়া আরও ভাবলো কাল 2 তারিখে শ্রুতিকে ফোন করবে, বলবে যাতে নিজের বোনের বাড়িতে আসে। নিজেকে এও বুঝালো সে শুধুমাত্র নিজের দায়িত্ব পালন করছে। বিভার প্রতি ভালো লাগা কিংবা ভালোবাসা কোনোটাই নেই, এই জন্মে হবেও না। শুধুমাত্র সংসার করবে স্বামী স্ত্রী হিসাবে, এই যা সমাজ ওদের বেঁধে তো দিয়েছে, কিন্তু মন বাঁধতে পারেনি। দুটো মন নিজেদের মতো উড়ে বেড়াচ্ছে আকাশ জুড়ে। ইংরেজিতে জুলাই মাস চলছে, বাংলাতে কি মাস চলছে বিভা জানে না। হিসাব করলে বের হবে, করতে ইচ্ছে করছে না। বাইরের জানালা দিয়ে কি সুন্দর ঠান্ডা বাতাস, অথচ দুপুরেই কত গরম ছিল, চামড়া পুড়ে যাওয়ার মতো গরম। আজ অনেকদিন পর ভার্সিটি গিয়েছিল বিভা। অনার্সের 4 বছরকে সে 5 বছরে নিয়ে এসেছে। এরপর কত বছরে গিয়ে থামবে তার জানা নেই। আজ অনেকদিন পর দাদি আম্মার সাথে কথা হয়েছে। ব্যস্ততায় প্রায় ভুলেই বসেছিল। মানুষটার হাঁটুর ব্যথা বেড়েছে, আগের মতো চলাচল করতে পারে না, রুমেই নাকি থাকে সারাদিন। সময় নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে একদিন। তার ছেলে তো ফিরেও তাকাবে না মায়ের দিকে। তাকাবে না ব্যাপারটা এমন নয়, আসলে সে ব্যস্ততায় সময় বের করতে পারে না। তার স্ত্রীও যে নিজের শাশুড়ির অসুস্থতা সম্পর্কে তাকে অবগত করবে এত ভালো ভাগ্য আমিনার জুটেনি। আচ্ছা, একটা লোক এত খারাপ কেমন করে হতে পারে? না সে স্বামী হিসেবে ভালো, না সে বাবা হিসেবে ভালো, আর না ছেলে হিসেবে। তবে মানুষটা অনেক পরিশ্রমী। পরিশ্রমের একমাত্র লক্ষ্য টাকা ইনকাম। এত টাকা ইনকাম করে কি হবে? সে যখন অসহায় বোধ করবে তখন কি টাকা তাকে ভরসা দিতে পারবে? সে যখন একাকিত্ব অনুভব করবে তখন কি টাকা তাকে সঙ্গ দিতে পারবে? জীবনে সব কিছুরই প্রয়োজন আছে, তবে তার নির্দিষ্ট পরিমাণে। রাত 12টার পরও 3রা জুলাই হবে বিভার জন্মদিন। বিভা জানে আজ তার জন্মদিন। সে অপেক্ষা করছে শ্রুতির ফোনের। তাকে শুভেচ্ছা জানানোর জন্য একমাত্র তার ছোট বোনই তো রয়েছে। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরও যখন ফোন এলো না, বিভা মোবাইল হাতে নিয়ে দেখলো কয়টা বাজে। 12:17 বাজে। শ্রুতি ফোন করলো না যে। প্রতিবার শ্রুতি, হামিম, দাদি, আম্মু ভীষণ যত্ন করে বিভাকে জন্মদিনের উইশ করে। বিভার ভালো লাগে। মনে হয় এই পৃথিবীতে কেউ তো আছে যাদের কাছে সে মূল্যবান। দাদি আম্মুর যে এত বয়স হয়েছে, তবুও সে দুপুরেই বিভাকে অনেক দোয়া দিয়েছে। সে যে মনে রেখেছে এই কত। কিন্তু শ্রুতির ব্যাপারটা একটু খারাপ লাগলো। মুহূর্তেই ভাবলো শ্রুতি হয়তো ভুলে গিয়েছে, কিংবা কাল ফোন করবে। এর আগে তো দুজন 2 বাড়িতে না, 1 বাড়িতে ছিল, তাই অন্যান্য বছরের সাথে এই বছরের তুলনা চলে না। বিভা পাশে তাকালো। মাহাতির নিজের মতো কাগজপত্র কি যেন লেখালেখি করছে। মাহাতিরকে একবার ভাবলো ডেকে বলবে যে আজ তার জন্মদিন, থাক কি দরকার, কাজ করছে করুক। বিভা নিঃশব্দে উঠে গেল। ব্যাগ থেকে কিছু একটা বের করে চলে গেল অন্য রুমে। মাহাতির রুমের দরজায় তাকালো। অন্য রুমের আলির প্রতিফলন বুঝিয়ে দিল যে অন্য রুমের লাইট জ্বালানো হয়েছে। কিছু একটা ভেবে মাহাতির নিজের ফোনের পাওয়ার বাটন অন করলো। 3রা জুলাই, মেয়েটার জন্মদিন, তার কি উইশ করা উচিত ডেকে? ফোন অফ করে কাজে মনোযোগ দিল মাহাতির। বিভা তার মা তাহিরার ডায়েরি খুলল। ডায়েরিতে মোটামুটি তাহিরার কৈশোর থেকে বেঁচে থাকার আগ পর্যন্ত প্রায় অনেক কিছুই লেখা আছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ ঘটনা বলি। বেঁচে থাকতে এই ডায়েরি কেউ পড়েনি। শেষ মুহূর্তে বিভাকে ডায়েরিটা দিয়ে শুধুমাত্র বলেছিল এই ডায়েরি যাতে কেউ না পড়ে, কারোর হাতেই যাতে না পড়ে। বিভা কারোর হাতে পড়তে দেয়নি, তবে শ্রুতিকে একবার দিয়েছিল। শ্রুতি কয়েক পৃষ্ঠা পড়ে আর পড়েনি, ফেরত দিয়েছে বিভাকে। শ্রুতির ভাষ্যমতে ডায়েরি পড়লে তার মায়ের কথা বেশি মনে পড়ে, এতে তার দুঃখ আরও বেশি হয়। কান্না পায়, তাই সে পড়ে না। পক্ষান্তরে বিভার ডায়েরিটা পড়তে ভীষণ ভালো লাগে। মনে হয় সে তার মায়ের সাথে কথা বলছে। এই ডায়েরির শুরু থেকে শেষ পর্যন্ত তার পড়া। পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে নিজের প্রিয় পৃষ্ঠা বের করলো। বের করে পড়তে লাগলো। আজ 3 জুলাই, আমার জীবনের কিছু শ্রেষ্ঠ দিনের মধ্যে একটা। আজ আমি এক ফুটফুটে ফুলের মতো মেয়ের মা হলাম। মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই। জীবনে তো তেমন ভালো কাজ করিনি আমি, তাহলে এমন ফুলকলি আমার গর্ভে জন্ম নিল কেমন করে? আমার মেয়ের নাম রেখেছি বিভা। অনেক যত্ন করে এই নামটা আমি রেখেছি। বিভা নামের অর্থ দীপ্তি, সৌন্দর্য। আমার মেয়ের নাম সার্থক।
আজ আমার ভাইয়ের বউ আমার মেয়েকে দেখতে এলো। বলল মেয়ে নাকি কালো হয়েছে, আমার রং পায়নি। অথচ আমার মেয়ের দিকে তাকালে তার সৌন্দর্য আমাকে কান্না করিয়ে দেয়। আমার কান্না চলে আসে। কি সুন্দর ফুটফুটে মেয়ে আমার, মাশাআল্লাহ। আমার নাম তাহিরা ইবনাত। এতদিন সবাই আমাকে তাহিরা বলেই ডাকতো, অথচ এখন আমাকে সবাই বিভার মা বলে ডাকে। কথাটা শুনতেই এত শান্তি লাগে, মনে হয় এই পৃথিবীতে এর চেয়ে সুন্দর শব্দ আর হতেই পারে না। আমি তাহিরা নই, আমি বিভার মা। বিভা মুস্কি হেসে সব পড়ল। পড়তে পড়তে তখন চোখে পানি চলে এলো, বুঝল না। পুরো ডায়েরি জুড়ে তাকে নিয়ে তার মায়ের শত শত পাগলামি আছে। শ্রুতির বেলায়ও বাদ যায়নি। শ্রুতির বাদশাম অবুঝপনা নিয়ে তাহিরার কত আবেগ, তার এবং শ্রুতির প্রতি অনুভূতি তো ডায়েরিতে জায়গা পেল। শুধু পেল না হামিমের প্রতি অনুভূতি। তবে সেই ডায়েরিতে হামিমকে নিয়েও একটা লাইন আছে। লাইনটা কিছুটা এরকম: আজ আলরাতে ধরা পড়েছে আমার ছেলে হবে। আমি 2 মেয়ে 1 ছেলের মা হব। আমার ছেলে হলো, তার নাম রাখবো হামিম। বিভা, শ্রুতি, হামিম আমার যত্নের 3 জীবন্ত পুতুল। আমি তাহিরা নই, আমি বিভা, শ্রুতি আর হামিমের মা। বিভা নিঃশ্বাস ছাড়ল। কি হতো তার মা যদি হামিমকে দেখে যেত? কি হতো যদি আর কিছুদিন থেকে তার 3 জীবন্ত পুতুলকে আগলে রাখতো? বিভা ডায়েরিটা আবার খুলল। পরের পৃষ্ঠাগুলো পড়তে নিল, কিন্তু আর পড়ল না, কারণ এই পৃষ্ঠাগুলোই তার বাবাকে নিয়ে লেখা। বন্ধ করতে গিয়েও একবার চোখ বুলিয়ে নিল। মেয়ে হওয়াতে আমিন খুশি হয়নি তা আমি বুঝতে পেরেছি। মেয়ে হয়েছে, তার ওপর গায়ের রং চাপা, এটাই আমিনের সমস্যা। এতদিন শুধু ধারণা করেছিলাম, তবে আজ বুঝতে পারছি আমিন কখনো আমাকে ভালোবাসেনি, ভালোবেসেছে আমার সাদা রংকে। তাই তো নিজের মেয়ের প্রতি এত অবহেলা। আচ্ছা, এমন একটা মানুষকে আমি ভালোবাসলাম কেমন করে? সে তো আমাকে ভালোবাসেনি, আমি কেন বাসলাম? ঠাস করে বন্ধ করে দিল ডায়েরিটা। এইসব পড়ে মন খারাপের মানে হয় না। শুক্রবার দুপুর 12:40। গাড়িতে বসে আছে শ্রুতি, তার পাশেই হামিম বসা। গন্তব্য বিভার বাড়ি। পার্থিব সকালে উঠেই চলে গেছে অফিসে, বলে গেছে কাজ আছে, নামাজের পর পৌঁছে যাবে ঠিক সময়। শ্রুতি আর তেমন কিছু বলেনি। গত পরশুর ঘটনার পর শ্রুতির কোনো ইচ্ছা ছিল না বিভার বাড়িতে যাওয়ার। পার্থিবের বোঝানো, সাথে গতকাল মাহাতির ভাইয়ের ফোনের কারণে যাচ্ছে। মাহাতির বেশ বিনীতভাবেই বলেছে আসার জন্য, সাথে আগের দিনের কথা ভুলে যেতে বলেছে। কিন্তু শ্রুতি মোটেও ভুলবে না। শ্রুতি ঠিক করলো বিভাকে গিয়ে আজ সব সত্যি জিজ্ঞেস করবে। এরপর মিস্টার মাহাতিরের 14টা বাজাবে। যদিও পার্থিব থেকে বুঝিয়েছে স্বামী স্ত্রীর ব্যাপারে অতিরিক্ত নাক গলানো দৃষ্টিকটু হবে, কিন্তু শ্রুতি তো নাক, কান, হাত পা সব গলাবে। কলিং বেল বাজছে। এই সময় কে? বিভা ভাতের চাল ধুতে নিচ্ছিল। পাতিলটা রান্নাঘরে রেখে কিছুটা দৌড়ে গিয়ে দরজা খুলল। যাকে দেখলো তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আমিন শিকদার। কিন্তু এখানে কেন? এইভাবে না বলে কই আসার মানে বিভা খুঁজে পেল না। পাশেই তার অ্যাসিস্ট্যান্টকে দেখে বিভা আরও বিব্রত বোধ করল। এই বাসায় এই সময় আমিন সাহেবকে আশা করেনি বিভা, সাথে আবার তার অ্যাসিস্ট্যান্টও আছে। বিভা সরে গেল দরজা থেকে। শান্ত নিষ্প্রাণ কণ্ঠের বাক্য, ভেতরে আসুন। আমিন সাহেব হাসি হাসি মুখে ভিতরে ঢুকলো। সাথে ঢুকলো তার সহকারী। ভিতরে ঢুকে কাউকে না দেখে আমিন সাহেব একটু অবাক হলো। কেউ নেই কেন? হয়তো পৌঁছায়নি। এবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো ফ্ল্যাটটা। 3 বেড, ডাইনিং, ড্রয়িং, বড় এক বারান্দা মিলে ছিমছাম ফ্ল্যাট। ডাইনিং রুমে নিতান্তই ছোট্ট একটা খাবার টেবিল। সব দেখে হালকা কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, এই বাসা থাকতে অসুবিধা হয় না? তার প্রশ্নের পেছনে লুকায়িত বাক্য, এতকাল এত দামি দামি আসবাবপত্র ব্যবহার করে এখন বিবার অসুবিধা হওয়া উচিত। না, অসুবিধা হয় না। নিজের বাসায় অসুবিধা হওয়ার কথাও না। পৃথিবীর সবচেয়ে শান্তি, নিরাপত্তার জায়গা হলো নিজের বাসা। আর এইটা আমার বাসা, যেখানে আমি নিজের ইচ্ছে মতো থাকতে পারি, যা খুশি করতে পারি। তাই এখানে আমার অসুবিধা হয় না। আমিন সাহেব যেমন নিজের করা প্রশ্নে নিজের আভিজাত্য বোঝাতে চেয়েছিল, বিবাহ তার তেমন দেওয়া উত্তরে অপ্রকাশিতভাবে বুঝিয়ে দিল আমিন সাহেবের বাসায় সে নিজের ইচ্ছে মতো থাকতে পারত না, এখানে পারে, এবং সে এখানে অনেক শান্তিতে আছে। ব্যাপারটা বুঝতে পেরে আমিন সাহেব আর দ্বিতীয় প্রশ্ন করল না। তুমি এখানে কি করছো? আমিন সাহেব সোফায় বসেছিলেন, চোখ তুলে দরজায় তাকালেন। শ্রুতি দাঁড়িয়ে হতবাক হয়ে তাকিয়ে আছে। আমিন সাহেব বুঝতে পারলেন তাকে এখানে একদমই আশা করেনি বিভা। শ্রুতি মুখ কুচকে পাশে থাকা হামিমের হুইল চেয়ার ধরে ভেতরে ঢুকলো।
বিভা এগিয়ে এলো ভাই বোনের কাছে, শ্রুতির দিকে তাকালো। শ্রুতির মুখের প্রতিক্রিয়ার অর্থ তার দিনটাই খারাপ হয়ে গেল। বিভা কিছু বলল না। আমিন সাহেবের সামনে তার অস্বস্তি হয়, মুখ দিয়ে কথা বের হয় না। শ্রুতি মুখ কুচকে আবার জিজ্ঞেস করলো, আপনাকে এখানে কে আসতে বলেছে? আমিন শিকদার আসছেন কেন? আমিন সাহেব বিরক্ত বোধ করলো। একটু আগেই তুমি করে ডাকলো, এখন আবার নাম ধরে ডাকছে, তাও তার সহকারীর সামনে। বিরক্ত হয়ে শাসন করতে চাইলো। এইসব কেমন আচরণ শিখেছো তুমি? আগের থেকেও দেখি বেয়াদব হয়েছো। হ্যাঁ, আমি বেয়াদব। আপনাকে অনুরোধ করছি এই বেয়াদবের সামনে থেকে চলে যান প্লিজ। কি কারণে আসছেন বলেন তো, কি সমস্যা? শ্রুতি অধৈর্য হয়ে পড়ল। কি করবে ভেবে পেল না। এই মানুষটাকে সে সহ্যই করতে পারে না। অসভ্যের মতো ব্যবহার থামাও। তোমাদের সাথে দেখা করতে আসিনি, শুনেছিলাম পার্থিব এখানে আসবে, তাই ওর সাথে দেখা করতে এসেছিলাম। ওর সাথে দেখা হলেই চলে যাব, আর এখানে থাকেই বা কে? যা অবস্থা বাড়ির। বিভা বুঝতে পারলো তার ঘরকে অবজ্ঞা করা হলো। মুখ শক্ত হয়ে ভুরু কুচকে গেল। সে কিছু বলার আগে শ্রুতির ব্যঙ্গাত্মক ভাবে বলল, ঠিক বলেছেন, আসলে যা অবস্থা, এই সুন্দর বাড়িতে তিনটা ফুলের মাঝে আপনি একটা নোংরা কীট, বড্ড বেমানান। শ্রুতি, আর একটা বাজে কথা বললে আমার হাতে থাপ্পড় খাবে তুমি। সহকারীর সামনে শ্রুতির ব্যবহারের আগে ফেটে পড়ল আমিন সাহেব। বিভা গম্ভীর কণ্ঠে শুধুমাত্র বলল, আমার বোনকে বকার অধিকার কিংবা আমার বাড়ি নিয়ে কিছু বলার অধিকার কোনোটাই আপনার নেই। সে দুঃসাহস দেখাবেনও না। অতিথি হয়ে এসেছেন, অতিথির মতোই থাকুন। আমিন সাহেব আর কথা বাড়ালেন না। অনেকদিন পর আজ আবার পার্থিবকে মনে মনে বকলো শ্রুতি। ফালতু লোক একটা, ওনার জন্য আমিন শিকদার এখানে এলো। এখন সুন্দরভাবে দিনটা কাটানোই হবে না। দুপুর 2টা বাজে। শ্রুতি হামিম বসে আছে দূরে ডাইনিং টেবিলের চেয়ারে। আমিন তার সহকারী বসে আছে সোফায়, সামনে জুসের গ্লাস। সিঙ্গেল সোফায় বসে আছে মাহাতির। নামাজ পড়ে কিছু ফল, জুস, কেক নিয়ে বাসায় ঢুকেছে সে। এরপর আমিনকে দেখে সাধারণ কুশলাদি বিনিময় করেছে। আমিন সাহেবের যে খুব পার্থিবের সাথে দেখা করার ইচ্ছে, ব্যাপারটা তেমনও নয়। আজ আসাদ সাহেবকে ফোন দিয়েছিলেন পারিবারিক খোঁজখবর নিতে। তখন তার থেকে জানলেন আজ শ্রুতি পার্থিব বিভার জন্মদিন উপলক্ষে এখানে আসবে। কথার এক পর্যায়ে আসাদ সাহেব প্রশ্ন করে বসল, আপনি বিভার বাড়িতে যাবেন না? উত্তরে সরাসরি না বলা যায় না। বিভা তার বড় মেয়ে, মেয়ের জন্মদিন উপলক্ষে সে যাবে না শুনতে বাজে লাগে। ঝোঁকের বাসায় বলে দেয়, জি যাব, পার্থিবের সাথে দেখা হবে, ভালোই হবে। তাই সে বাধ্য হয়ে এসেছে। কারণ সে যদি না আসে, পার্থিবকে যদি এই ব্যাপারে আসাদ সাহেব জিজ্ঞেস করেন, তখন সত্যিটা জেনে তো তাকে মিথ্যাবাদী ভাববে। তা সে চায় না। তার সাথে মিলেই ব্যবসা অনেক লাভ হচ্ছে। কিছুতেই তার চোখে নিজ বিষয়ক নেতিবাচক প্রভাব পড়তে দেওয়া যাবে না। শ্রুতি হাতে ফোন নিয়ে বসে আছে। পার্থিব কোথায় গেছে কে জানে, আসছে না কেন? এত দেরি হওয়ার কারণ কি? বলল নামাজের পরে চলে আসবে, অথচ এক নামাজে রক্ত গিয়ে আরেক নামাজে রক্ত চলে এলো, তার খবর নেই। টেবিলে গরুর মাংস, ভাত, তরকারি রাখলো বিভা। আজ সকালে মাহাতির বলেছিল গরু রান্না করতে, তাই করেছিল সে। বিভা বুঝতে পেরেছে তার জন্মদিন উপলক্ষে শ্রুতি হামিম এসেছে। তার চেয়ে অবাক করা বিষয়, মাহাতির ঘরে ঢুকে না ঘরে এসে কেক সহ সবকিছু বিভার হাতে দিয়ে সাধারণভাবে তাকে উইশ করেছে। জাস্ট 3টা শব্দ, শুভ জন্মদিন বিভা। না কণ্ঠে কোনো উচ্ছ্বাস, না কোনো আবেগ। তাই 3টে শব্দ বিভার কানে এত মধুর শোনালো যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তার উপর ফিরোজা রঙের পাঞ্জাবিটা তার স্বামীকে একটু বেশিই মানিয়েছে। কলিং বেল বাজলো। শ্রুতি এমন ভঙ্গিতে উঠে গেল যেন দরজাটা খুলেই মাথার মাঝখানে এক বাড়ি বসাবে। ভাবলো পার্থিবকে অনেক কঠিন কথা শোনাবে সে। যা ভাবলো তার কিছুই শ্রুতিকে দিয়ে হলো না। দরজার ওপাশে পার্থিব দাঁড়িয়ে আছে, পরনে ঘামে ভেজা নীল পাঞ্জাবি, মুখে অমায়িক হাসি। পার্থিবের হাসি দেখে নিভে গেল শ্রুতি। কিছুই বলল না। পার্থিবই বলল, এত দেরি হয়ে যাবে সত্যি বুঝতে পারিনি, সরি। রাগ করবেন না প্লিজ। রাগ করেছেন? না করিনি, ভেতরে আসুন। রাগ করেও বলছেন রাগ করেননি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার চোখে রাগ, ভ্রু কুচকানো আছে। বেশি রাগ করেছেন? শ্রুতি বুঝতে পারলো পার্থিব তাকে জ্বালাচ্ছে। বাইরেই থাকবেন নাকি ভেতরে আসবেন? দরজা বন্ধ করব? পার্থিব হেসে দিয়ে ভেতরে ঢুকলো। শ্রুতি খেয়াল করলো পার্থিবের হাতে অনেক ব্যাগ। পার্থিব ড্রয়িং রুমে ঢুকলো। বিভার কাছে গিয়ে সুন্দর হাসি উপহার দিয়ে বলল, শুভ জন্মদিন আপা। বিভাও মিষ্টি হাসলো। কি সুন্দর শোনালো পার্থিবের মুখে আপা ডাকটা। উত্তর দিল, থ্যাংক ইউ। এই নিন, এখানে বিরিয়ানি, মোরগ পোলাও আছে। আপনাকে কিছু রান্না করতে হবে না, সব নিয়ে এসেছি। আজ দুপুর রাত সবাই একসাথে মজা করে খেয়ে এরপরই যাব। বিভা অবাক হয়ে সবকিছু হাতে নিল। একা পারছিল না বলে শ্রুতি সাহায্য করলো। ব্যাগ নিয়ে ওরা রান্নাঘরে চলে গেল। পার্থিব এগিয়ে গিয়ে মাহাতিরের সাথে হ্যান্ডশেক করে নিল।
আমিন সাহেব নিচে থেকে এগিয়ে এসে জড়িয়ে ধরলেন পার্থিবকে। পার্থিব তার শ্বশুরকে এখানে আশা করেনি, তবুও তা মুখে কিছুই প্রকাশ না করে কথা বলতে লাগলো সবাই মিলে। মাহাতির ফোন আনতে ঘরে যাবে এমন সময় চোখ পড়ল হামিমের উপর। টেবিলে মাথা দিয়ে শুয়ে আঙুল দিয়ে আঁকিবুকি করার চেষ্টা করছে। হামিমকে দেখে ভীষণ মায়া হলো মাহাতিরের। ওকে আগে সেভাবে খেয়াল করেনি, আজ বেশ ভালোভাবেই খেয়াল করেছে। হামিমের সাথে তার কোনো মিল নেই, তবুও নিজের সাথে হামিমের মিল খোঁজার চেষ্টা করলো। নেই, দুজনের জীবনে কোনো মিল নেই। সবাই টেবিলে বসে খাওয়া দাওয়া করছে। বিরিয়ানির সাথে বিভার গরুর মাংসও নিচ্ছে। কেবলমাত্র বিভা শ্রুতি বসেনি, তারা সবাইকে বেড়ে দিচ্ছে। শ্রুতি বেড়ে দিতে গিয়ে আমিন সাহেবের সহকারী সাদা পাঞ্জাবিতে ঝোল ফেলে দিয়েছে। ফেলার পর শুধু গম্ভীর মুখে বলেছে, ইচ্ছে করে ফেলিনি, সরি। আমিন সাহেবের মুখের দিকে তাকিয়ে যখন দেখলো শ্রুতির দিকে সে গম্ভীর মুখে তাকিয়ে আছে, তখন শ্রুতির ইচ্ছে করলো সহকারীর মাথায় পুরো মাংস ঢেলে দিতে। সে তো ইচ্ছে করে ফেলেনি, তাহলে এইভাবে তাকানোর মানে কি? এখন ইচ্ছে করে ফেলুক, এরপর না হয় এইভাবে তাকানো সহ্য করবে। শ্রুতি চলে গেল হামিমকে খাওয়াতে। বিকেল হয়েছে, সবাই খাওয়া দাওয়া শেষে টুকটাক কথা বলছে। শ্রুতি বিভার মুখ জুড়ে অন্ধকার, তাদের মুখে কোনো কথা নেই। এর কারণ হয়তো আমিন সাহেব। একটু পরেই আমিন সাহেব চলে যাবেন, তাই মাহাতির বলল কেকটা কেটে যেতে। তার কথায় আমিন সাহেবকে তেমন গুরুত্ব দিতে দেখা গেল না। একই কথা যখন পার্থিব বলল, আমিন সাহেব রাজি হয়ে গেল। বিভা উঠে চুপচাপ কেক নিয়ে এলো। তার এখন মনে হচ্ছে আজ তার জন্মদিন না হলেও পারত। অনিচ্ছা সত্ত্বেও বিভা একপাশে শ্রুতি হামিমকে নিয়ে এবং অন্য পাশে আমিন সাহেবকে নিয়ে কেক কাটলো। বিভা কেকের পিস নিয়ে সর্বপ্রথম শ্রুতিকে খাইয়ে দিল। হামিমকে খাওয়াতে গিয়ে দেখলো হামিম পানি খাওয়ার জন্য একাই দূরে চলে গিয়েছে। পিছন ঘুরতে গিয়ে দেখতে পেল আমিন সাহেব তার মুখের সামনে কেক ধরে আছে। ভীষণ অস্বস্তিকর মুহূর্ত। আমিন সাহেবের কাজের পেছনের অর্থ যে তাদের বাবা মেয়ের সম্পর্ক স্বাভাবিক আছে তা বোঝানো, এটা বেশ ভালোই বুঝতে পারছে বিভা। বিভা অযথা ঝামেলা কোনো কালেই চায়নি, আজও চায় না। পরিস্থিতি স্বাভাবিক করতে আমিন সাহেবের হাত ধরে কেক তাকে খাইয়ে দিল। এরপর হাত ধুয়ে এসে সবার জন্য কেক কাটতে লাগলো। সবাইকে ছোট পিরিজে কেক দেওয়া হলো। মাহাতির কেক খেতে নিয়েও খেলো না, ঘাড় ফিরিয়ে হামিমের দিকে তাকালো। হামিম দূরে অ্যাকোয়ারিয়ামের মাছের সাথে খেলা করছে, মাছের সাঁতার কাটা দেখছে। অন্যদিকে তার কোনো ধ্যান জ্ঞান নেই। মাহাতির উঠে চলে গেল হামিমের কাছে। এরপর সুন্দর করে হামিমকে কেক খাইয়ে দিল। বিভা ফল কেটে সবার সামনে দিল। মাহাতির এসে ফল নিয়েও হামিমকে খাইয়ে দিল। ইতিমধ্যে এই দৃশ্য সকলের চোখে পড়ে গেল। বিবাহ নির্নিমেষ চেয়ে আছে দুজনের দিকে। মাহাতির সকাল থেকে স্বাভাবিক আচরণ করছিল, তাই বলে এতটাও বিভা আশা করেনি। আমিন সাহেব উঠে পড়েছেন, তার চলে যাওয়ার সময় হয়েছে। সে উঠে নিজের ছেলের দিকে গেল। হাতে থাকা টিস্যু দিয়ে হামিমের মুখ মুছে দিতে দিতে হেয়ালি প্রশ্ন করলো, তুমি তো অপরিচিত কারোর হাতে খাবার খাও না, তাহলে আজ খেলে যে? পার্থিব বুড়ো কুচকে ফেললো। মাহাতির ভাই অপরিচিত কেন হবে? বোনের স্বামী অপরিচিত হয়? মাহাতির এতক্ষণে বেশ ভালোই বুঝেছে যে লোকটা তাকে পছন্দ করে না। অবশ্য এতে তার কিছুই যায় আসে না। তার গন্ডারের চামড়ায় সহজে কিছু গায়ে লাগলে তো। হামিম সচরাচর আমিন শিকদারের সাথে তেমন কথা বলে না। কোনোদিন কোনো প্রশ্ন করলে উত্তর দেয়নি, চুপ থেকেছে। এনার প্রতি আলাদা এক ভয়, আতঙ্ক সবসময় হামিমকে ঘিরে রাখে। এছাড়া এমনিতে সাধারণ সময়ে হামিম কিছু না বুঝলে অতিরিক্ত প্রশ্ন করে অবুঝের মতো, অথচ আজ সবাইকে অবাক করে দিয়ে সামনের দিকে আঙুল তাক করে বিজ্ঞ শিশু সুলভ কণ্ঠে বলতে লাগলো, ওই আমার একটা ফ্রেন্ড, আমার ভাইয়া হয়, সে বলেছে সে আমার আপুর হাজবেন্ড, আর আপুর হাজবেন্ডটা নাকি খুব ভালো হয়। তাই আমি তার সাথে কথা বলি, গল্প করি, ছবি আঁকি। সে তো ছোট আপুর হাজবেন্ড। আজ বড় আপুর কাছে এলাম, বুঝলাম এও আমার আপুর হাজবেন্ড। তার মানে এও ভালো, এও আমার ফ্রেন্ড, তাই আমি তার হাতে খেয়েছি। হামিম প্রথম পার্থিব এবং পরে মাহাতিরকে তাক করে ঢিমে ঢালে বলে শেষ করলো কথাগুলো। হামিমের কথা শুনে শ্রুতি পার্থিবের দিকে তাকাতেই দেখলো পার্থিব সুন্দর এক হাসি নিয়ে তাকিয়েছে হামিমের দিকে। শ্রুতি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। এই লোকের হাসি কি সত্যিই সুন্দর, নাকি শ্রুতির চোখে ছানি পড়েছে? কেমন বুক ধক করে ওঠা হাসি হাসে। শ্রুতি ঠিক করলো আর পার্থিবের দিকে তাকাবে না, কখনো না। এদিকে হামিমের কথা শুনে মাহাতির হেসে দিয়ে হামিমের গোল গোল চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিল। হামিম ভেবে পায় না সবাই তার চুল এলোমেলো কেন করে। সে এক আঙুল দিয়ে নিজের চুল কপাল থেকে সরিয়ে ফেলল। আমিন সাহেব চলে গেছে অনেকক্ষণ হয়। সে থাকাকালীন তার ক্যামেরায় কিছু ছবি তোলা হয়েছিল। সে যাওয়ার আগে তার সহকারী নিচে থেকে ক্যামেরায় তোলা ছবিগুলো বের করে নিয়ে এসেছে একটা খামে করে। শ্রুতির হাতে দিয়ে গিয়েছিল সেই খাম। আমিন সাহেব যাওয়ার পর থেকেই পার্থিব এক নতুন শ্রুতিকে আবিষ্কার করছে। কি সুন্দর হেসে খেলে কথা বলছে।
শ্রুতি তার আপার সাথে ভাইয়ের সাথে যথেষ্ট প্রাণোচ্ছল থাকে। এইভাবে অন্য কোনো সময় দেখেনি পার্থিব, তবে দেখতে ভালো লাগছে। 2 সিটের সোফায় মাহাতির পার্থিব বসে আছে। তাদের একদম বিপরীত পাশের সোফায় বিভা শ্রুতি, বিভার পাশে হামিম। বিভা শ্রুতি মিলে কথা বলছে, মাহাতির পার্থিব নীরব দর্শকের ভূমিকায় আছে। তারা দুজন খামের ছবিগুলো দেখছে। পার্থিব বলল, ছবিগুলো সুন্দর হয়েছে। শ্রুতি উৎফুল্ল হয়ে বলল, আপা চলো ছবিগুলো দেখি। বলেই ছবিগুলো পার্থিবের হাতে থেকে নিয়ে এসে দুজন মিলে দেখতে লাগলো। বিভার মুখের হাসি মিলিয়ে গেল। 2 বোনের মুখে অন্ধকার। প্রতিটা ছবিতে আমিন শিকদার আছে। তারা 5 জনই ঠিক ছিল। আমিন শিকদারকে থাকতে কে বলেছে? বিভা একটার পর একটা ছবি দেখতে লাগলো। না, কোনো ছবি আমিন শিকদার বিহীন নেই। তার মুখের অন্ধকার যেন গাঢ় হলো। শ্রুতি উঠে গেল। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো একটা কেচি নিয়ে। বিভা বুঝল না শ্রুতি কি করবে। শ্রুতি বসে বসে খুব মনোযোগ নিয়ে ছবিগুলো থেকে আমিন শিকদারকে আলাদা করলো। 4টা ছবির সাইডে ছিল আমিন শিকদার আর একটা ছবির মাঝখানে। শ্রুতি সেই ছবিরও তোয়াক্কা করলো না। মাঝখান থেকে আমিন শিকদারকে গোল করে কেটে উঠিয়ে নিল। এরপর খুশিতে গদগদ হয়ে বলল, দেখো আপা, আমিন শিকদারকে সরিয়ে দিয়েছি। এখন দেখো ছবিগুলো কি সুন্দর লাগছে। শ্রুতির থেকে এমন বাচ্চামো বিভা আশা করেনি। হঠাৎ করে বিভা হেসে দিল। এমন করে হাসলো যে ওর মারি প্রকাশ পেয়ে গেল। একটু শব্দ করে গা দুলিয়ে হাসতে লাগলো বিভা। হামিম মাহাতির পার্থিব 2 বোনের দিকে তাকিয়ে রইল। হামিম হাতে নিয়ে ছবিগুলো দেখে বলল, আপু তোমার তো হাত নাই হয়ে গেছে। শ্রুতি ভাইয়ের কাছ থেকে ছবি নিয়ে দেখলো আসলেই কিছু ছবিতে তার এক পাশ নাই হয়ে গেছে, কারণ তার সামনেই আমিন শিকদার ছিল। তাই তাকে উপরে ফেলতে গিয়ে নিজের অর্ধেক অংশই নাই হয়ে গেছে। শ্রুতি আমলে নিল না, নিজের মতো বলতে থাকলো, হোক, আমার এক হাত প্রয়োজনে না থাকবে, তাও আমিন শিকদার থাকা যাবে না। বিভার দিকে তাকিয়ে দেখলো বিভা তখনও হাসছে, মুখে উজ্জ্বলতা। মাহাতির পার্থিব বেশ ভালোভাবে বুঝলো 2 বোন তাদের মনে তাদের বাবার প্রতি কতটা ঘৃণা জমিয়ে রেখেছে। 2 বোনের কয়েক ঘন্টা আগের আর এখনের মুহূর্তে আকাশ পাতাল তফাৎ। যে মুখ কিছুক্ষণ আগেও ছিল অন্ধকারে ঘেরা, সেই মুখ